ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে ছাত্রদের সজাগ থাকতে বললেন তারেক রহমান। শেখ হাসিনাকে রাজনীতির সুযোগ না দেওয়ার ঘোষণা ফখরুলের। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ এনসিপির ২৪ দফা ইশতেহার। দলের বিপক্ষে চোখ রাঙানির রাজনৈতিকভাবে প্রতিহতের ঘোষণা। মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রথম দিনে একজনের সাক্ষ্য গ্রহণ শেষ। ৩ আসামির সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা রাষ্ট্রপক্ষের। এবং অর্থ বছরের প্রথম মাসেই এলো ৩০,০০০ কোটি টাকার রেমিট্যান্স। বৃত্তিমূলক শিক্ষা প্রসারে এডিবির সঙ্গে সরকারের ঋণ চুক্তি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। বিএনপি মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় জানিয়ে দেশ বিরোধী সব ষড়যন্ত্র রুখতে ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীতে ছাত্রদলের সমাবেশে তরুণদের যোগ্য নেতৃত্বে গড়ে তুলতে ধানের শীষে তারুণ্যের প্রথম ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি। এ সময় গোটা জাতি ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেন দলের মহাসচিব। আর ছাত্রলীগের পুনর্বাসনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। রাজধানীর শাহবাগের এই সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান ছিল সমাবেশ স্থল থেকে পশ্চিমে সায়েন্স ল্যাব এবং পূর্ব দিকে মৎস্য ভবন হয়ে কাকরাইল ও প্রেস ক্লাব পর্যন্ত। সমাবেশে ছাত্রদল সভাপতি ফ্যাসিস্ট সরকারের গুম খুনের চিত্র তুলে ধরে দেশে ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি জানান। বাংলাদেশে হাজার হাজার লক্ষ ছাত্র দলের নেতা কর্মীরা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে। সমাবেশে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন দলের কেন্দ্রীয় নেতারা। ঐক্যের মাধ্যমে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য হয়, সেজন্য জুলাইয়ের প্রত্যাশা, আগস্টের প্রত্যাশা। আমাদের বন্ধের হত্যা করেছে, যারা আমাদের গুম করেছে, তাদের বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের নেতা তারেক রহমান সাহেব দিল্লিতে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। ক্যাম্পাসে নিজেদের অধিকার নিয়ে শিক্ষার্থীদের সোচ্চার থাকা উচিত মন্তব্য করে পতিত স্বৈরাচার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন তারেক রহমান। পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে প্রচলিত প্রথাগত ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার। আগামীর বাংলাদেশে একটি জ্ঞান এবং মেধাভিত্তিক শাসন প্রশাসনের জন্য তোমরা তোমাদের নিজেদেরকে যোগ্যতম হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা করতে হবে। সব ষড়যন্ত্র মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে উল্লেখ করে বিএনপি নবীন প্রবীণের সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বলেও মন্তব্য করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এর আগে তরুণদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা জানান ছাত্রদল নেতারা। বলেন, বাংলাদেশ বিনির্মাণে ছাত্ররাই অতীতের মতো রাজপথে থেকে কাজ করবে। নির্বাচন বিলম্বের অপচেষ্টা হলে তারেক রহমানের নেতৃত্বে রুখে দেওয়ার ঘোষণাও দেন তারা। শাহবাগ চত্বরের সমাবেশে এসব কথা বলেন ছাত্রদল নেতারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার সকাল থেকে দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয় শাহবাগ ও এর আশপাশের এলাকা। তাদের সবার কণ্ঠে ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের স্লোগান। ফেসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে অতীতের মতো অগ্রণী ভূমিকা পালনের কথা বলেন ছাত্রদলের নেতারা। ছাত্ররাই এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল প্রাণশক্তি এবং যদি কেউ এই বাংলাদেশে আবার ফ্যাসিস্ট হতে চায়, এই ছাত্ররাই সেই ফ্যাসিস্টদেরকে
আন্দোলন করে নামাবে এবং তারাই সেই ফ্যাসিস্টদেরকে দমন করবে। বিগত দিনে যেমন রাজপথে ছিলাম, আগামী দিনেও বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা রাজপথে থেকে তার নির্দেশনা মেনে কাজ করে যাব। বিগত 3 নির্বাচনে ভোট দিতে পারেনি তরুণরা। এই প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান ছাত্রদলের নেতারা। বাংলাদেশের তরুণরা ভোট প্রদান করতে পারে নাই, সুতরাং আগামী দিনে তরুণদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমরা ধারণা করছি। ছাত্র রাজনীতিতে ছাত্রদলের কি ভূমিকা থাকবে সেই বিষয়ে সুস্পষ্ট রূপরেখা থাকবে বলে আমরা প্রত্যাশা করি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদেরকে একজন সরকার গঠন করার প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে যে আমাদেরকে যেন ভোট দেওয়ার ব্যবস্থা করে দেয়। নির্বাচনকে বিলম্বিত করার যে অপচেষ্টা, সে অপচেষ্টাকে প্রতিহত করতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের জাগ্রত করার জন্য বাংলাদেশের গণমানুষের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানাবেন। তারেক রহমানের বার্তা তৃণমূলের নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার কথাও জানান তারা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশ বিনির্মাণে ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ 24 দফা সম্বলিত ইশতেহার ঘোষণা করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ এমন কোনো রাজনৈতিক বন্দোবস্ত চায় যেখানে নতুন করে স্বৈরতন্ত্র ফিরে আসবে না। এতে দলের নেতারা এনসিপির কারো প্রতি কেউ চোখ তুলে তাকালে রাজনৈতিকভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। মনিরুল ইসলামের প্রতিবেদন। 1 বছর আগে এই শহীদ মিনার থেকে এই ঘোষণা এসেছিল স্বৈরাচার পতনের। সেই জায়গাতেই দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার ভাবনা প্রকাশ করল নবাগত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কেন্দ্রীয় নেতারা বলেন, মৌলিক সংস্কারের নিশ্চয়তার পাশাপাশি জুলাই আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এনসিপি নেতাকর্মীদের দিকে কেউ চোখ তুলে তাকালে রাজনৈতিকভাবেই জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমার শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি, আহত যোদ্ধাদের রক্ত ঝরার বিচার চাইতে এসেছি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। নতুন বাংলাদেশে বিভাজনের রাজনীতি থাকতে পারে না বলে মন্তব্য করেন কেন্দ্রীয় নেতারা। দেশের পররাষ্ট্রনীতিকে দাসের নীতি আখ্যা দেন তারা। কোন দাস ভিত্তিক বিশ্ব মঞ্চে আমরা বিশ্বাসী নয়। আমরা সমতা, ন্যায্যতা, অধিকারের প্রশ্নে কোনো আপোষহীনভাবে বিশ্ব মঞ্চে উপস্থিত হতে চাই। আমরা এমন এক রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধিকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। পরে 24 দফা ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, 1 দফা কোনো দলের নয়, 1 দফার ঘোষক ছিল বাংলাদেশের জনতা। আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ঘোষণা দিয়েছিলাম। আমরা বলেছিলাম, আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব যেখানে স্বৈরতন্ত্র আর কখনোই ফিরে আসতে পারবে না, যেখানে ফ্যাসিবাদ আর কখনোই ফিরে আসতে পারবে না। ঘোষিত 24 দফায় জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার এবং গণতন্ত্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার তথা জুলাই সনদের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। আমরা বিশ্বাস করি এই মৌলিক সংস্কারগুলো পুরোপুরি বাস্তবায়ন ছাড়া ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলা আমাদের পক্ষে সম্ভব হবে না। 24 দফাকে বাস্তবে রূপান্তর করে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতাও চেয়েছেন নাহিদ ইসলাম। আজ আবারও এই শহীদ মিনার থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে আমাদের নতুন বাংলাদেশ গঠনে এই ঐতিহাসিক 24 দফাকে বাস্তবে রূপান্তর করে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বর্তমান নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন বলে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে নির্বাচন ভবনে নিবন্ধনের প্রয়োজনীয় কাগজ জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এমন কথা বলেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ইসির বিরুদ্ধে দলীয় পক্ষপাতের অভিযোগও তোলেন তিনি। MR আসাদের রিপোর্ট। নতুন নিবন্ধনের জন্য ইসিতে আবেদন জমা দেয় 144টি রাজনৈতিক দল, কিন্তু নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ হয় সবকটি। এরপর 15 দিন সময় বাড়ায় ইসি। সেই সময়সীমার শেষ দিনে কাগজ জমা দেয় জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দল।
প্রধান নির্বাচন কমিশনার বরাবর কাগজ জমা দিয়ে নিবন্ধন পাওয়ার বিষয়ে আশা জানায় এনসিপি। প্রতীকটা বরাদ্দ হয় যখন নির্বাচন কমিশন নিবন্ধন সার্টিফিকেটটা দেয়। যেহেতু নিবন্ধন সার্টিফিকেট আমরা এখনো পাইনি, তো সেই প্রতীকটা নিয়ে আমরা এখন তো কথা বলতে পারছি না। বিধিমালা যে কোনো পর্যায়েই সংশোধনযোগ্য এবং এটা সংশোধনের জন্য আইন বা অধ্যাদেশেরও দরকার হয় না। এটা নির্বাচন কমিশন চাইলেই এটি সংশোধন করতে পারে। যদিও দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বর্তমান কমিশনের বিরুদ্ধে দলীয় পক্ষপাতের অভিযোগ তোলেন। ইসিকে মেরুদণ্ডহীন বলেও সম্বোধন করেন তিনি। আমরা যত দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে, এবং বাকি যতটুক তারা আছে সেটা আবারই দলীয় পোশাকে আবৃত। বিগত 3 কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থ হয়েছে উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, বর্তমান নাসির কমিশনের আচরণও হতাশাজনক। ইলেকশন কমিশন এই পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে, অর্থাৎ আমরা গত 15 বছরে ভোট মানুষ দিতে পারে নাই, আর এখন যদি কেউ ভোট নিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করছে। ইসি জনগণের আস্থা হারাচ্ছে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। অতীত বিভিন্ন জায়গায় যখন আন্দোলন করেছিলাম তখন আমরা সুযোগ দিয়েছিলাম যে আপনারা কারেকশন হন, আপনারা গুলি করবেন না। ইলেকশন কমিশন যদি সামরিক উর্দি পরে, দলীয় উর্দি পরে তার মেরুদণ্ড বিকিয়ে দিতে চায় এবং ভোট না দিতে চায়, তাহলে আমরা ফাইনালি হয়তো এই সিদ্ধান্তে যেতে আমরা বাধ্য হব। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন আহত খোকন বর্মন। এর আগে সূচনা বক্তব্যে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর। তারা বলেন, শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যাতে মানব সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর প্রথম দিনে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আসামি থেকে রাজসাক্ষী হওয়ার পর এটিই তার প্রথম হাজিরা। হেলমেট, হাতকড়া কিংবা বুলেট প্রুফ জ্যাকেট ছাড়া তাকে অনেকটা রিল্যাক্স দেখা যায়। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে সূচনা বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, বিশ্বের স্বৈরাচারদের সমিতি করা হলে শেখ হাসিনা হতেন এর সভাপতি। পৃথিবীর ইতিহাসে যত স্বৈর শাসক আছেন তাদের যদি কোনো সমিতি হয়, সেই স্বৈর শাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন। ট্রাইব্যুনালে তিনি বলেন, বিগত 15 বছরের গুম, খুন এবং জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। খুন খারাপির একটি স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। গোয়েবেলস যদি বেঁচে থাকতো তাহলে হয়তো তৎকালীন প্রধানমন্ত্রী, আজকের আসামি শেখ হাসিনা ওয়াজেদের কাছে গোয়েবেলস তার হাতে খড়ি নিতে আসতেন, মিথ্যা বলা কিভাবে যায় এবং মিথ্যার উপর পিএইচডি করা যায়। আমরা চাই শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কোনো ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার না হয়। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে যে অকাট্য প্রমাণ রয়েছে তাতে পার পাওয়ার কোনো সুযোগ নেই। ন্যায় বিচার, গণতন্ত্র ও মানবিক মর্যাদার সেই মূল্যবোধকে প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ, যা জাতীয় ও আন্তর্জাতিক আইনের কেন্দ্রবিন্দু। এই বিচার অতীতের হিসাব মেটানো নয়, এটি বিচার ব্যবস্থার জন্য জনগণের আস্থা পুনঃস্থাপনের একটি প্রক্রিয়া। সূচনা বক্তব্য শেষে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শেখ হাসিনার মামলার প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন গুলিতে মুখ ঝাঁঝরা হওয়া খোকন চন্দ্র বর্মন। পরে তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী। ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশদের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেখানেই তারা মৃত্যুবরণ করেছে। 13-14 জন পুলিশ মারা গিয়েছে। সাক্ষ্য গ্রহণ একদিনের জন্য মুলতবি করা হয়েছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। নতুন অর্থবছরের প্রথম মাসে 248 কোটি মার্কিন ডলার মূল্যের রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 30,230 কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত বছর জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে রেমিট্যান্স পাঠানো কমিয়ে দেন প্রবাসীরা। 5 আগস্ট সরকার পতনের পর ফের বাড়তে থাকে রেমিট্যান্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে পাঠানো এই অর্থ সরাসরি বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলেছে। কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও উন্নত প্রশিক্ষণের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির সঙ্গে $150 মিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষর করেছে সরকার। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং চুক্তিতে সই করেন। এডিবির এ অর্থ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় হবে। হোয়ে ইউন বলেন, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে উদীয়মান প্রযুক্তির ওপর জোর দেয়া হবে। ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর অনলাইনে দাখিল বাধ্যতামূলক করে আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। 2025-26 করবর্ষ থেকে এই আদেশ কার্যকর হবে। এতে বলা হয়, করদাতাদের ওয়েবসাইটের মাধ্যমে রিটার্ন জমা দিতে হবে। তবে 65 বছরের বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির ক্ষেত্রে এই আদেশ শিথিল রাখা হয়েছে। এনবিআর চেয়ারম্যানের সই করা আদেশে সব সরকারি বেসরকারি দপ্তরকে বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে জনমতে আতঙ্ক তৈরি করার অপচেষ্টা করার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 21 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে বলেও জানান তিনি। তাদের মধ্যে কয়েকজন জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের ওপর হামলা মামলার আসামি। পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রে লিপ্ত থাকায় তাদের গ্রেপ্তার করা হয় বলেও জানান ডিসি তালেবুর রহমান। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গ্রেফতারকৃত অনেকের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য রয়েছে আমাদের কাছে। এছাড়া যারা বিভিন্নভাবে সংগঠিত হয়ে প্রকাশ্যে বা গোপনে আইনশৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে এবং যে কোনো মূল্যে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা করতে ডিএপি বদ্ধপরিকর রয়েছে। একরাশ বিষাদ নিয়ে প্রিয় ক্যাম্পাসে পা রেখেছে মাইলস্টোনের শিক্ষার্থীরা। 12 দিন পর প্রতিষ্ঠান খুললেও প্রথম দিনে কোনো ক্লাস হয়নি। কেবল বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কর্তৃপক্ষ বলছে, আগামী 3 মাস শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়নে কাউন্সেলিং কার্যক্রম অব্যাহত থাকবে। আর 2-1 দিনের মধ্যে পাঠদান কার্যক্রম শুরু হতে পারে। এবার আন্তর্জাতিক। রাশিয়ায় দূরপ্রাচ্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর প্রায় 600 বছর পরে জ্বলে উঠেছে একটি ঘুমন্ত আগ্নেয়গিরি। ভূমিকম্প ও আগ্নেয়গিরির এ যুগপৎ ঘটনা এরই মধ্যে বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্রে এসেছে। রুশ ভূতাত্ত্বিকরা এরই মধ্যে পরবর্তী কয়েক সপ্তাহে শক্তিশালী আফটারশকের আশঙ্কা করছেন, বিশেষ করে কুরিল দ্বীপপুঞ্জ ও কামচাটকা উপদ্বীপ জুড়ে। বিস্তারিত ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। রোববার রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জের কাছে আঘাত হানে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। রাশিয়ার জরুরি সেবা বিষয়ক মন্ত্রণালয় প্রাথমিকভাবে কম উচ্চতার ঢেউয়ের আশঙ্কার কথা বললেও লোকজনকে উপকূল এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেয়। এই ভূমিকম্পের পরেই কামচাটকা উপদ্বীপের ক্রোশনিনিকভ আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়। রাশিয়ার সংবাদ সংস্থা RIA জানায়, আগ্নেয়গিরিটি থেকে গত 600 বছরের মধ্যে এটি প্রথম নিশ্চিত অগ্ন্যুৎপাত ঘটছে। রুশ আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা কামচাটকা ভলকানিক এরাপশন রেসপন্স টিমের প্রধান ওলগা গিরিনি জানিয়েছেন, এই আগ্নেয়গিরি থেকে সবশেষ লাভা উদ্গীরণ হয়েছিল 1463 সালে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের কামচাটকা শাখা জানায়, বিস্ফোরণের ফলে 6000 মিটার উচ্চতায় ছাইয়ের স্তম্ভ তৈরি হয়েছে এবং এটি পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের দিকে ভেসে যাচ্ছে। এই উদ্গীরণের জন্য অরেঞ্জ এভিয়েশন অ্যালার্ট জারি করা হয়, যা উড়োজাহাজ চলাচলের জন্য মাঝারি থেকে উচ্চ ঝুঁকির সতর্কতা দেয়।
গত সপ্তাহে রাশিয়ার ফার ইস্ট অঞ্চলে 8.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর ক্লিউচিভস্কয় আগ্নেয়গিরিতেও বিস্ফোরণ ঘটে। বিজ্ঞানীরা মনে করছেন সাম্প্রতিক এই ভূমিকম্পগুলোর সঙ্গে একের পর এক আগ্নেয়গিরির বিস্ফোরণের যোগসূত্র থাকতে পারে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ক্রিকেট। এশিয়া কাপের ভেন্যু প্রকাশ করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। এবারের আসরের সব ম্যাচই হবে আবুধাবি ও দুবাইতে। ফাইনাল ম্যাচ বসবে দুবাইয়ে। আগামী বছরের টি-20 বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে শর্টার ভার্সনে। মোট 8টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে মর্যাদা সম্পন্ন এই টুর্নামেন্টে। বাংলাদেশের প্রথম ম্যাচ 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর 13 সেপ্টেম্বর প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর 16 সেপ্টেম্বর খেলবে আফগানিস্তানের বিপক্ষে। টাইগারদের সব ম্যাচই হবে আবুধাবিতে। আর 14 সেপ্টেম্বর হবে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে ছাত্রদের সজাগ থাকতে বললেন তারেক রহমান। শেখ হাসিনাকে রাজনীতির সুযোগ না দেওয়ার ঘোষণা ফখরুলের। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ এনসিপির 24 দফা ইস্তেহার। দলের বিপক্ষে চোখ রাঙানির রাজনৈতিকভাবে প্রতিহতের ঘোষণা। মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রথম দিনে একজনের সাক্ষ্য গ্রহণ শেষ। 3 আসামির সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা রাষ্ট্রপক্ষের। এবং অর্থবছরের প্রথম মাসেই এলো 30,000 কোটি টাকার রেমিট্যান্স। বৃত্তিমূলক শিক্ষা প্রসারে এডিবির সঙ্গে সরকারের ঋণ চুক্তি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।